আমাদের এই নদীর নামটি দীঘলতরং, আমাদের এই শহরের নামটি দীঘলগড়। আমার নাম তো কারু অজানা নয়, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। কিন্তু রঞ্জনার কথা বেশি বলার সুযোগ পাবো কিনা জানি না, কারণ লম্বা লম্বা পা ফেলে ওই যে অভিলাষ আসছে। হলুদ খদ্দরের পাঞ্জাবি সাদা খদ্দরের পাজামার উপর চাপিয়ে অভিলাষ আসছে। লোহার গেট সশব্দে খুলে পার্কে ঢুকলো। হনহনিয়ে আমার দিকেই সোজা এগিয়ে আসছে অভিলাষ। আমি নদীর ধারে দাঁড়িয়ে আছি, কলকল শব্দ তুলে দীঘলতরং নদী হিমালয়ের গল্প করতে যাচ্ছে সমুদ্রের কাছে। অভিলাষ আর আমি বাল্যবন্ধু, এই শহরের একমাত্র হাই স্কুলে একসঙ্গে পড়েছি। ওকে আমি খুব ভালো করে চিনি, ওয়ান ট্র্যাক মাইনর যাকে বলে। স্কুল হোস্টেলে থাকবার সময় ওর ছাতা না খাতা কি যেন ইঁদুরে কেটে ফেলেছিল, ফলে ও হোস্টেল বাড়িতেই আগুন ধরিয়ে দিয়েছিল। বোঝ শয়তান ইঁদুর, বোঝ কার সঙ্গে লাগতে গেছিস। স্কুলের শেষ পরীক্ষা দিয়ে আমি চলে গেলাম কলকাতা, অভিলাষ গেল দিল্লি, তারপর বিলেত। ছোট ক্লাস থেকেই ওর চোখে চশমা, বয়সের সঙ্গে সঙ্গে চশমার কাঁচ হয়েছে পুরু। আমি নিজের শহরে ফিরে একটা ফটোগ্রাফির দোকান খুলেছি। নতুন খোলা কলেজের প্রিন্সিপাল হয়ে এসেছে অভিলাষ মাস দুয়েক হলো, এবং আমার স্টুডিওতেই আমি রঞ্জনার সঙ্গে অভিলাষের আলাপ করিয়ে দিয়েছি। আমার বন্ধু অভিলাষ, আর অভিলাষ এ হলো রঞ্জনা। আমার গার্জেন বলো গার্জেন, অ্যাঞ্জেল বলো অ্যাঞ্জেল। রঞ্জনার দিকে পিটপিট করে চেয়ে রইল অভিলাষ, তার চোয়াল ঝুলে পড়ল। হয় রঞ্জনাকে দেখলে অবিবাহিত যুবা পুরুষদের অমন হয়। বিয়ের আগে আমারই হতো। অভিলাষের দশা দেখে আমি কথা শেষ করলাম না, মুচকি হেসে ডাকরুমে ঢুকে গেলাম। না, অভিলাষ আমার বাড়িতে আসেনি। কয়েকবার নিমন্ত্রণ জানিয়েছি, আসেনি। অথচ রঞ্জনা বলেছে অভিলাষ প্রায় নাকি ওকে ফলো করে। সকালবেলা প্রাইমারি স্কুলে পড়ায় রঞ্জনা, বিকেলের দিকে আমার স্টুডিওতে একটু বসে, যায় রামকৃষ্ণ মিশন লাইব্রেরিতে। ওখানে নিরক্ষরদের আলোক বিতরণ করার কঠিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন রঞ্জনাদের মহিলা সমিতি। অভিলাষ ওখানে গিয়েও হাজিরা দিতে শুরু করেছে। রঞ্জনা হেসে হেসে সেই গল্প করে, বলে তোমার বন্ধুটি দারুণ অন্যমনস্ক। একদিন মুখে একটা পেন্সিল গুঁজে দিয়ে একটার পর একটা কাঠি জ্বালিয়ে ধরাবার চেষ্টা করছিল। জানো, কলেজেও শুনেছি নানা কাণ্ড করে। ফার্স্ট ইয়ার ক্লাসে ঢুকে থার্ড ইয়ার ক্লাসের ইংরেজি অনার্স পড়িয়ে চলে এসেছে একদিন। আর একদিন তুমি মনে করে তোমার স্কুলের গুঁফো দারোয়ানকে প্রেম নিবেদন করে ফেলেছে। ধ্যাৎ, কি যাতা বলছো। বখামো করলে তোমার বন্ধু বলে রেয়াত করব না, ঠাস করে চড় লাগিয়ে দেব। হাই হৃদয়হীনা নারী। ইস, হৃদয়হীনা কিসে হলাম? একটি বই হৃদয় তো ঈশ্বর দেননি, তো সেটি তো মহাশয় পাকাপোক্তভাবে আপনাকেই দিয়ে ফেলেছি। মশাই সে কথা জানেন না? আচ্ছা, অমন মিথ্যা শুনেও সুখ, কিন্তু মনে হচ্ছে ওই মূল্যবান হৃদয়টি আপাতত বন্ধু অভিলাষের সঙ্গে শেয়ার করতে হবে। কারণ তুমিও তো দেখছি ওই অবিবাহিত যুবা সম্বন্ধে বেশ আগ্রহের সঙ্গেই খবরাখবর সংগ্রহ করছো। লজ্জা পেও না, লজ্জা পেও না। অভিলাষের বয়সটাই না হয় কিঞ্চিত বেশি, না হলে চেহারা সুশ্রী, স্বাস্থ্য সুন্দর, সব দিক থেকেই রমণীরা যা প্রার্থনা করতে পারেন অভিলাষের তা আছে। ঘটকালি করব নাকি? মুখে তোমার কিছু আটকায় না না? বলতে বলতে রঞ্জনা ঘর থেকে পালিয়ে গেল। না, সত্যি কিছু একটা করার দরকার। অভিলাষটা বিপদ বাঁধাবে। একে মহিলা সঙ্গ বর্জিত, তাই আবার চোখে কম দেখে, তদুপরি অন্যমনস্ক, থাকেও বাড়িতে একলাটি। ডেটলি কম্বিনেশন যাকে বলে। ওকে একটা খবর পাঠাতে হবে, খোলাখুলি আলোচনা হওয়া দরকার। অভিলাষ নিজেই খবর পাঠালে, গোপনীয় কথা আছে, কাল খুব ভোরে পার্কে এসো। পার্কে সেই সকাল থেকে দাঁড়িয়ে আছি। নদীর ওপার থেকে গোয়ালারা নৌকো করে এসে এপারের একটা ছোট পুকুর থেকে জল নিয়ে দুধে মেশালো দেখলাম। পণ্ডিত মশাই হনহনিয়ে এলেন, কি সব কুশল তো?
প্রশ্ন ছুঁড়ে চটপট স্নান আহ্নিক সেরে কোমরের কষি সামলাতে সামলাতে ছাত্রবাড়ি ছুটলেন। রিটায়ার্ড ডেপুটি ম্যাজিস্ট্রেট বড়ুয়া সাহেব ভুঁড়ি কমানোর বাসনায় হাফ প্যান্ট পরে একটু হাঁটেন, আর একটা বেঞ্চ দেখলেই ধপ করে বসে পড়েন। এই করতে করতে ফেট ইন ফেট আউট করলেন। স্টেশন পাড়ায় পবিত্র জ্যাঠা, ছেলে ছোকরারা ঠাট্টা করে তাঁকে বলে দিঘলগড়ের রবীন্দ্রনাথ। এসে তাঁর নতুন কবিতা শুনিয়ে গেলেন। একদা শরৎ সন্ধ্যা, দিঘল নদী উপকূল, অকালে গরম জ্বালা প্রাণ করে ব্যাকুল। ওপারে ডুবিল সূর্য, দেখে দেখে কিবা শোভা, এপারে কুমুদ ফোটে পূর্ণ করি ক্ষুদ্র ডোবা। তারও অনেক পরে দেখি অভিলাষ আসছে, হনহনিয়ে আসছে। আস্তে আস্তে একেবারে গায়ের উপর হুড়মুড়িয়ে এসে পড়ল। আমরা দুজনেই টুপ করে নদীতে পড়ে গেলাম। আধ ঘন্টা বাদে অভিলাষের ঘরে ওরই একটা পাজামা পরে বসে আছি। গরম কফি সামনে ধরে দিয়েছে অভিলাষ। কোনো ভনিতা না করেই অভিলাষ বললে, তোমাকে আমি ইচ্ছে করেই ঠেলে দিয়েছিলাম, মানে রঞ্জনাকে আমি বিয়ে করতে চাই তো তাই। বললাম, তা আমি জানি, কিন্তু কেন তোমার এই দুর্মতি হলো সেটাই বুঝতে পারছি না। নিজে সাঁতার জানো না, আমিও না জানলে কি হতো বলো তো। আচ্ছা, তোমার কি মাথা খারাপ হয়েছিল কখনো? অভিলাষ বললে, মাথা খারাপ? কই, কখনো শুনিনি তো। আমি নিঃশ্বাস ফেলে বললাম, কখনো শোনোনি? যাক, বাঁচা গেল। আচ্ছা অভিলাষ, তুমি কি বলো তো, একটা কলেজের প্রিন্সিপাল তুমি, ঘটে তোমার কি একটুও বুদ্ধি নেই? আমাকে মেরে ফেললেই তুমি রঞ্জনাকে বিয়ে করতে পারতে, তার আগে যে তোমার ফাঁসি হতো সে খেয়াল নেই? অভিলাষ জিভ কেটে বললে, সত্যি ও সব কথা ভাবিনি। ভাবনি তো, এবার ভাবো। আর একটা কথা, রঞ্জনাকে তুমি বিয়ে করতে চাও, সেজন্য আমাকে মারতে হবে কেন? তুমি তো আমাকেই বলতে পারতে। অভিলাষ বললে, লজ্জাই পারিনি, হাজার হলেও রঞ্জনা তোমার স্ত্রী। আমার স্ত্রী? কি উল্লুক তুমি! রঞ্জনা আমার প্রিয়তমা শ্যালিকা। আমার স্ত্রী মা হতে চলেছেন, তাই বাহিরে আসেন না। সারা শহর এ কথা জানে। আর রঞ্জনার সিঁথির দিকে তাকাওনি একবার, সিঁদুর পরেও? অভিলাষ বললে, তা তো খেয়াল করিনি। রাগ করো না প্লিজ, রঞ্জনার সঙ্গে বিয়ে না হলে আমি বললাম, সেটা বুঝতে পারছি, কিন্তু তোমার মতো একটা উদ্ভট প্রাণীর হাতে রঞ্জনার মতো একটা রত্নকে সঁপে দেওয়া উচিত কিনা তাই তো বুঝতে পারছি না। যা হোক, রঞ্জনাকে সব খুলে বলি, তারপর যদি ও মত দেয় আমি বাধা দেব না। কৃতজ্ঞ অভিলাষ আমার হাত চেপে ধরতে গিয়ে জলের গ্লাস উল্টে দিলে। কফি ঠান্ডা হয়ে যাচ্ছে, কাপটা তুলে নিলাম। অভিলাষ ব্যস্ত হয়ে বললে, খেও না, খেও না। আমি কাপ নামিয়ে রাখলাম। কিছু মিশিয়েছ? মাথা নাড়লে অভিলাষ, মুখ নিচু করে বললে, পটাশিয়াম সাইনাইড পাইনি, ফলিডল মিশিয়েছি। কি সাংঘাতিক লোক রে বাবা! তবু জিজ্ঞেস করলাম, বিষ আমার কাপেই ঠিক মিশিয়েছ তো, না ভুল করে নিজের কাপে? মাথা চুলকে অভিলাষ বললে, খেয়াল করতে পারছি নে।